যুদ্ধে ইরানের নৌবাহিনী বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে ও ইরানের বেশিরভাগ নেতা মারা গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল, আর সেটি ব্যাখ্যা করতেই তিনি এই ভাষণ দিচ্ছেন বলে জানিয়েছেন। এ সময় তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। ট্রাম্প বলেন, ইরান এসব অনেক দেশের উপর হামলা চালিয়েছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেছেন, মার্কিনিরা আর ইরানের হামলার হুমকিতে নেই, তাদের পরমাণু আতঙ্কে নেই। ভাষণে তিনি এরপরে ইরান যুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধন্যবাদ জানান। এদিকে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি সাধারণ মার্কিনীদের প্রশ্ন করেছেন, কেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে এবং এর মাধ্যমে মার্কিন জনগণের কোনো স্বার্থ চরিতার্থ হবে। বুধবার ইরানের প্রেসিডেন্টের ওয়েবসাইটে আপলোড করা হয় সেই চিঠি। খোলা চিঠিতে তিনি বলেছেন, ইরান কোনো আগ্রাসী দেশ নয় এবং অন্য কোনো দেশের উপর আগ বাড়িয়ে আক্রমণ করেছে এমন ইতিহাস ইরানের নেই। এছাড়া ইরানের বিদ্যুৎ, জ্বালানি শিল্প অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো এবং ইরানের সাধারণ জনগণের উপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ বলেও জানিয়েছেন তিনি। ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ২ যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এই দুই ইস্যুতে ফেব্রুয়ারি মাসে ২১ দিন ধরে দুই দেশের মধ্যে সংলাপ চলে। পরে ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হলে ২৮ ফেব্রুয়ারি ইরানের হামলা করে যুক্তরাষ্ট্র। একই সময় ইরান সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর আগে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন বলে জানান তিনি। তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এর আগে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবিকে মিথ্যে এবং ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছে ইরান। এদিকে যুক্তরাষ্ট্র কূটনীতিক নিয়ে আন্তরিক নয় বলে মন্তব্য করেছে ইরান। বুধবার এক বিবৃতিতে এই বার্তা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, ইরানের উপর চাপিয়ে দেয়া এই যুদ্ধে দেশটি প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মুখে ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত। বাঘাই আরও জানান, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মাধ্যমে তারা জানতে পেরেছে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথেই সমাধান চায়। তবে গত ১ বছরের অভিজ্ঞতা থেকে ইরানের দাবি, ওয়াশিংটনের এসব বক্তব্য মূলত প্রতারণা বা বিভ্রান্তি সৃষ্টির কৌশল। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন ইরানের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি। এছাড়া হামলায় নিহত হয়েছেন তার স্ত্রী। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বুধবার তেহরানে তার বাসভবনে হামলার পর তাকে এবং তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খারাজির স্ত্রীকে মৃত ঘোষণা করেন। খারাজি বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষ হারিয়েছেন ঘরবাড়ি। এসব মানুষের কাছে মানবিক সহায়তা সরবরাহে বাধা দেওয়া অভিযোগ তুলেছে জাতিসংঘ। ২রা মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে লেবানন থেকে সিরিয়ার প্রবেশ করেছে অন্তত ২ লক্ষাধিক মানুষ। এই অবস্থায় হামলা চলতে থাকলে বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের আশঙ্কা করছে জাতিসংঘ। বিস্তারিত নাহিদা রিন্থির প্রতিবেদনে। যুদ্ধ শুধু নির্দিষ্ট মানচিত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বহু মানুষ গৃহহীন, টান পড়েছে খাদ্যে, নেই জীবনের নিরাপত্তা, ভেঙে পড়ছে মানবিক সহায়তার নেটওয়ার্ক। এর মধ্যে ২রা মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে ২ লাখের বেশি মানুষ, যার মধ্যে ৮০,০০০ই সিরিয়ার নাগরিক, যারা এর আগে লেবাননে আশ্রয় নিয়েছিল। প্রায় ২ লাখ সিরীয় শরণার্থীরা লেবাননে নিরাপত্তার খোঁজে পালিয়েছে।
এখনও পালাতে বাধ্য হয়েছে অনেকেই। বেশিরভাগ লোকই ইসরায়েলি বোমা বর্ষণ থেকে রক্ষার জন্য আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। Operations, number one. Long-term displacement. আমরা অবশ্যই উদ্বিগ্ন। আমরা আশা করি এটি ঘটবে না, কিন্তু সরকার হিসেবে আমাদের বাস্তুচ্যুতদের নিয়ে ভাবতে হয়, বিভিন্ন প্রস্তুতি নিতে হয়। তবে এটি সার্বভৌমত্বের একটি বিশাল লঙ্ঘন। Scenario something. এছাড়া ইসরায়েলি বোমাবর্ষণ থেকে বাঁচতে ২৮,০০০-এর বেশি লেবানিজ সিরিয়ায় আশ্রয় নিয়েছে। সীমান্তে পৌঁছানো এসব মানুষ প্রায় নিঃস্ব অবস্থায় রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে শরণার্থীর সংখ্যা ৩.৫ লাখে পৌঁছাতে পারে। এই অবস্থায় খাদ্য সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়ায় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে প্রায় ৭০,০০০ মেট্রিক টন খাদ্য পথে আটকে গেছে। বিশেষ করে সুয়েজ খাল এড়িয়ে জাহাজগুলোকে আফ্রিকার কেপ অব গুড হোপ যেতে অন্তত ৩০ দিন বেশি সময় লেগেছে, আর খরচ বেড়েছে ২৫% পর্যন্ত। এদিকে আফগানিস্তানে খাদ্য পাঠাতে টন প্রতি ১,০০০ ইউরো খরচ বেড়েছে। এছাড়া বিশ্বের অন্যান্য সংকটপূর্ণ দেশগুলোর মধ্যে সুদান, সোমালিয়া ও দক্ষিণ সুদানেও যুদ্ধের প্রভাব পড়ছে। শুধুমাত্র সুদানে প্রায় ২ কোটি মানুষ রয়েছে তীব্র খাদ্য সংকটে। বিশ্ব খাদ্য কর্মসূচি এরই মধ্যে সতর্ক করেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে ভয়াবহ আকার ধারণ করতে পারে দুর্ভিক্ষ। নাহিদা রিন্থি, ৭১। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। গত এক মাসে জ্বালানির মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়, পরিবহন, উৎপাদন ও ভোক্তা পর্যায়েও এর প্রভাব পড়ছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে এমন আশঙ্কায় ইতিমধ্যেই বিভিন্ন দেশ প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। হরমুজ প্রণালী সংকটের প্রভাবে জ্বালানির দাম বৃদ্ধির চাপ মোকাবেলায় বিভিন্ন দেশ দ্রুত নানামুখী পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ৫ কোটি ৩০ লাখ পাউন্ডের সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জ্বালানি ব্যয় কমাতে কিছু অঙ্গরাজ্যে গণপরিবহনের ভাড়া মওকুফ করা হয়েছে। To help truckies continue their vital work for our nation. স্লোভেনিয়া জ্বালানি রেশনিং চালু করে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারে সীমা নির্ধারণ করেছে। চীনে বিপুল মজুদ ব্যবহার ও রপ্তানি সীমিত করে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে। অন্যদিকে ফিলিপাইন্সে জরুরি অবস্থা জারি করে ভর্তুকি, কর্মঘণ্টা কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ভারত জানিয়েছে সরবরাহে বড় সংকট না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। আর শ্রীলঙ্কায় জ্বালানি রেশনিং চালু হয়েছে। থাইল্যান্ডে বিদ্যুৎ সাশ্রয়ে এসি ব্যবহার কমানো ও বাসা থেকে কাজে উৎসাহ দেওয়া হচ্ছে। অন্যদিকে মিয়ানমারে ব্যক্তিগত যান চলাচলে নিয়ন্ত্রণ ও জ্বালানি বিক্রিতে নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বৈশ্বিক এই জ্বালানি সংকট মোকাবেলায় দেশগুলো স্বল্পমেয়াদী সাশ্রয়, নিয়ন্ত্রণ ও সহায়তা নীতির সমন্বিত প্রয়োগ করছে। শারমিন স্বপ্না, ৭১। এবার অ্যাপল, গুগল, মেটা সহ ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের উপর হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এক বিবৃতিতে IRGC জানিয়েছে বুধবার এই হামলা চালানো হবে। IRGCর অভিযোগ, ইরানের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডে এসব কোম্পানি গোয়েন্দা সহায়তা দিয়েছে এবং তাদের অবস্থান শনাক্তে ভূমিকা রেখেছে। এই হুমকির প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থল ত্যাগ এবং আশপাশের সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তি খাতেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। গুগল, মেটা ছাড়াও মাইক্রোসফট, টেসলা, ডেল ও বোয়িংও রয়েছে এই তালিকায়। ৫৪ বছর পর আবারও চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ৪ নভোচারী। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বিশাল কমলা সাদা রঙের রকেটটি। এতে থাকা ৪ নভোচারীর ৩ জন মার্কিন ও ১ জন কানাডিয়ান। দর্শক আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। মানব ইতিহাসে আবারও লেখা হলো নতুন এক অধ্যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মানুষকে চাঁদের পথে পাঠাতে সফল হয়েছে আর্টেমিস 2। এই মিশন শুধু প্রযুক্তির জয় নয়, এটি মানবজাতির মহাকাশ জয়ের আরেকটি সাহসী পদক্ষেপ। এ সময় মানুষের উচ্ছ্বাসে ভরে ওঠে চারপাশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা প্রায় ৬টা ৩৫ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে
সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আর্টিমিস 2। আমি আসলে এখানে এসেছি আমার বন্ধু এবং রুমমেটের সাথে। একজন বিজ্ঞানী বন্ধুও আছে। মহাকাশচারী উপরে উঠছেন, অবিশ্বাস্য লাগছে। কানাডার একজন বিজ্ঞানীও আছে। সবাই একসাথে এই অবিশ্বাস্য ঘটনাটি উদযাপন করতে পারছি। আর্টিমিস 2 মিশনের অংশ হিসেবে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটের মাথায় ছিল অরিয়ন ক্রু ক্যাপসুল। 15 বছর ধরে এটি খুঁজছি। আমি নাসাকে অনুসরণ করছি, আমি SLS অনুসরণ করছি। আমি সবার সাথে থাকার জন্য ক্যারোলাইনা থেকে 4 ঘন্টা ড্রাইভ করে এসেছি। এটি একটি সুন্দর ইভেন্ট এবং এই অনুষ্ঠানটি সবাইকে একত্রিত করেছে। এই অভিযানে অংশ নেয়া 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোবাল ও ক্রিস্টিয়ান কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তারা সবাই অরিয়ন ক্যাপসুলে অবস্থান করছেন। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই দলটি মানব ইতিহাসের সবচেয়ে দূরে মহাকাশে ভ্রমণের রেকর্ড করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণের 3.5 ঘন্টা পর অরিয়ন ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হয়ে নিজস্ব নিয়ন্ত্রণে বিভিন্ন পরীক্ষা চালাবে। আর্টিমিস মিশনের শুরু 2017 সালে। এর লক্ষ্য আগামী দশকের মধ্যে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা। নাসা আশা করছে 2028 সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের মাটিতে নামানো সম্ভব হবে। নাহিদা রিন্থি, 71। পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট সামরিক গ্রুপের ইউনিটগুলো লুহানস্ক পিপলস রিপাবলিককে সম্পূর্ণ মুক্ত করেছে। তবে রাশিয়ার এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানায়নি ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের বাহিনী উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের ভেরখনিয়া পিসারিফকা গ্রাম এবং দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বৈকোভ গ্রামেরও নিয়ন্ত্রণ নিয়েছে। লুহানস্কের 99%-রও বেশি এলাকা দীর্ঘদিন ধরেই রাশিয়ার নিয়ন্ত্রণে আছে এবং 2022 সালে মস্কো যে 4টি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করে তার মধ্যে এটি একটি। এছাড়া দোনেৎস্কের প্রায় 3/4 এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। মালয়েশিয়ায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন রাকিব হোসেন নামে 26 বছরের এক যুবক। বাংলাদেশে তার বাড়ি হবিগঞ্জ জেলায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:30টায় কুয়ালালামপুরে বুকিত বিনতাং এর জালান ইমবিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যায়। 3 বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যান নিহত ব্যক্তি। রাকিবের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নজরপুরে। মূলত স্ত্রীর পরকীয়ার খবরে রাকিব আত্মহত্যা করেছেন বলে অভিযোগ নিহতের বাবা মোবারক হোসেনের। তিনি বলেন, মাত্র 7 মাস আগে তাদের বিয়ে হয়। সম্প্রতি পুত্রবধূ মরিয়মের সঙ্গে অন্য ছেলের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও দেখার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে রাকিব। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মাঝে। ওই মেয়ে রাকিবের বউ, ওর সাথে কোনো যোগাযোগ নাই। ও ফোনের মাধ্যমে চাইতে গেলে এর মা, এর বাবা, এর ভাই, এর বোন অদক্ষভাবে ওকে গালাগালি করে। মরিয়মকে অনেক ভালোবাসতো, অনেক, মানে ঘন্টা ঘন্টা সেকেন্ডে কল দিত, স্মরণ করত, কিন্তু অনেকদিন যাবৎ ঈদের পর থেকে রাকিবের সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। জার্মানির রাজধানী বার্লিনে বসন্তকে স্বাগত জানাতে আয়োজন করা হয়েছে টিউলিপ উৎসব। নেদারল্যান্ডসের পক্ষ থেকে উপহার দেওয়া প্রায় 50,000 টিউলিপে রঙিন হয়ে উঠেছে শহরের কেন্দ্রস্থল। বিনামূল্যে ফুল নিতে ভিড় জমান হাজারো মানুষ। নেদারল্যান্ডস প্রতি বছর প্রায় 300 কোটি টিউলিপ উৎপাদন করে, যার অর্ধেকই যায় জার্মানির বাজারে। তাই এই আয়োজন দুই দেশের বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্কেরও প্রতীক। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বার্লিনের ঐতিহাসিক ব্রাইট সাইড প্লাটজ চত্বর যেন পরিণত হয়েছে এক রঙের সমুদ্রে। নেদারল্যান্ডসের টিউলিপ চাষিদের উদ্যোগে তৈরি এই পপ আপ গার্ডেনে রাখা হয়েছে প্রায় 50,000 টিউলিপ। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে টিউলিপ ডে আয়োজন। এখানে প্রত্যেকে বিনামূল্যে নিতে পারেন 10টি করে টিউলিপ ফুল। টিউলিপ আমাদের জানায় বসন্ত এসে গেছে।
অন্ধকার সময় পেরিয়ে এখন আনন্দের সময়। আমরা চাই মানুষ এই ফুল ঘরে নিয়ে গিয়ে অন্তত এক সপ্তাহ উপভোগ করুক। রঙিন টিউলিপের বাগানে ঢুকতে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা যায় দর্শনার্থীদের। কেউ কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন শুধুমাত্র এই ফুল সংগ্রহের জন্য। আমি টিউলিপ অনেক পছন্দ করি। সকাল 11টা থেকে এখানে অপেক্ষা করছি। এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। টিউলিপ নানা রং ও আকারে পাওয়া গেলেও এখনো পর্যন্ত নীল ও খাঁটি কালো রঙের টিউলিপ তৈরি সম্ভব হয়নি। একটি নতুন জাতের টিউলিপ তৈরি করতে সময় লাগে প্রায় 25 বছর। মধ্য এশিয়া থেকে উৎপত্তি হলেও টিউলিপ এখন নেদারল্যান্ডসের প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। আর বসন্তের এই রঙিন বার্তা ছড়িয়ে দিতে এমন আয়োজন যেন এক অনন্য উদাহরণ। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বে আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।